গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন ঠিক 3:15 বাজে। নিঝুম, নিস্তব্ধ আর রহস্যময়। আকাশে কালো মেঘের ছায়া, চারিদিকে থমথমে নীরবতা। প্রকৃতি যেন নিজেই কোনো অশুভ শক্তির আগাম বার্তা নিয়ে আসছে। গ্রাম থেকে কিছুটা দূরেই ফাঁকা চাষের জমি। জমির এক কোণে একটি বাঁশের তাঁবু, আর সেই তাঁবুর ভেতরে দাউ দাউ করে জ্বলছিল হোমকুণ্ডের আগুন। আর সেই হোমকুণ্ডের সামনে বসেছিল এক নবদম্পতি। তারা আরাধনা করছিল ভগবান শিবের। দুইজনেই কাপা কাপা গলায় মন্ত্র উচ্চারণ করতে করতে আগুনে ঘি ঢালছিল। হঠাৎ কয়েক মুহূর্তে সব শান্ত হয়ে গেল। মন্ত্র উচ্চারণ থেমে গেল। তখনই আকাশে ভয়ঙ্কর ভাবে বিদ্যুতের ঝলকানি। আর তারপরের মুহূর্তেই ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত এসে পড়ল তাঁবুর দেওয়ালে। জ্বলন্ত হোমকুণ্ডে এসে পড়ল দুটো মানুষের কাটা মাথা। মুহূর্তের মধ্যেই আগুন নিভে গেল, আর তার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ল দুটো মুন্ডহীন নিথর দেহ। লাশের পাশে পড়েছিল শুধু একটা রক্তমাখা চিঠি, যেখানে লেখা ছিল, ঈশ্বর সন্তানের মঙ্গল করুন। আমি আক্তার। আজ যে ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা শুনে আপনাদের মনে হতেই পারে এটা কোনো তন্ত্রের মন্ত্রের গল্পের বই থেকে নেওয়া। বিশ্বাস করুন, এটা কোনো তন্ত্রের মন্ত্রের গল্পের বই থেকে নেওয়া নয়। এটার প্রতিটা অংশ একেবারে বাস্তব। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 2 বছর আগে গুজরাটের রাজকোট জেলার ছোট্ট এক গ্রাম ভেঞ্চিয়াতে। কিন্তু এই ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে লাশগুলো দেখে পুলিশও চমকে উঠেছিল। প্রথমে সবাই ভেবেছিল যে এটা একটা সাধারণ আত্মহত্যার ঘটনা, কিন্তু তদন্ত শুরু হতেই সামনে উঠে আসে কিছু অবাক করা তথ্য, যা শুনে গুজরাট পুলিশেরও গা শিউরে উঠেছিল। অন্ধবিশ্বাস আর কুসংস্কারে মানুষ কতটা অন্ধ হতে পারে তারই এক বাস্তব উদাহরণ আমাদের আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। গুজরাটের রাজকোট জেলার একটি ছোট্ট গ্রাম ভিঞ্চিয়া। এই গ্রামেই থাকতেন 38 বছর বয়সী হেমু মাকুয়ানা এবং তার 35 বছর বয়সী স্ত্রী হানসাবেন মাকুয়ানা। গ্রামে আরও 5 জনের মতো তারাও ছিলেন পরিশ্রমী কৃষক। হেমুর জীবনের প্রতিটা মুহূর্তের ছায়াসঙ্গী ছিলেন তার স্ত্রী হানসা। তাদের ছিল এক ছেলে, এক মেয়ে। তাদের বয়স প্রায় 12 থেকে 13 বছর। প্রতিদিন সকালে ছেলে আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দুজন একসাথেই জমিতে চাষবাস করতে যায়। আবার বিকাল হলেই একসাথেই বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে দেখে ছেলে মেয়েরা তারা তাদের মতো করে খেলাধুলা করছে। হেমু আর হানসা তারা নিজেদের মতো করে সময় কাটায়। সব মিলিয়ে একেবারে সুখী ও শান্ত একটি পরিবার। গ্রামে তাদের প্রায় 3 বিঘা চাষের জমি ছিল। সেই জমি থেকেই ভালো আয় হতো। তবে শুধু ভালো বললে হয়তো কম বলা হবে, কারণ পুরো গ্রামে একমাত্র হেমুরই একটি পাকা বাড়ি ছিল। শুধু তাই নয়, বাড়ির পাশেই ছিল একটি ছোট্ট খামার, যেখান থেকে নিয়মিত আয় আসতো। আশা করি বুঝতেই পারছেন, অঢেল ধন সম্পদ না থাকলেও হেমু হানসার সংসার ছিল সচ্ছল এবং সুখের। আর ঠিক পাশের বাড়িতে থাকতো হেমু হানসার বাবা মা। হেমুর ভাই থাকে গ্রামের অন্য এক প্রান্তে। আলাদা আলাদা বাড়িতে থাকলেও 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। হেমুর ছেলে মেয়ে দুজনেই কাকাকে খুব ভালোবাসতো, আর কাকাও সবসময় নিজের সন্তানের মতো আগলে রাখত। তো এভাবেই সব মিলিয়ে তাদের জীবন বেশ সুখের স্বাচ্ছন্দ্যেই কাটছিল। গোটা গ্রামের সাথেও সম্পর্ক খুব ভালো ছিল দুজনের। হানসা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ, তাই মাঝে মধ্যেই বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে গোটা গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াইতেন। এক কথায় বলতে গেলে গ্রামের মানুষ তাদের দেখেই বলতো, এর যে সুখী পরিবার আর নেই। কিন্তু ভাগ্য যে কখন কোন খেলা খেলবে তা কেউ জানতো না। তারিখটা ছিল 16 এপ্রিল 2023। প্রতিদিনের মতো সেই দিনও ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না সেরে হেমু আর হানসা কাজে চলে যায়। সেই দিনটা ছিল রবিবার।
সারাদিন ছেলে মেয়ে বাড়িতেই ছিল। সন্ধ্যা 6টা নাগাদ কাজ শেষ করে তারা বাড়ি ফিরে আসে, হাত পা ধুয়ে গৃহদেবতার পূজা সেরে নেয়। সব কিছুই ছিল একেবারে স্বাভাবিক আর 5টা দিনের মতোই। কিন্তু সেই সন্ধ্যা যে এমন কিছু ঘটতে চলেছে যে তাদের কারো কল্পনাতেও ছিল না। পূজা শেষ করে হানসা তার ছেলে মেয়েদের ডেকে বলল, আজ রাতে তোমরা তোমাদের কাকার বাড়িতে থাকবে, আমাদের একটু কাজ আছে। একথা শুনে ভাই বোন দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে, কারণ তারা দুজনেই কাকাকে খুব ভালোবাসতো। তবে তারা তখনও জানতো না সেই রাতে তাদের জীবনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এরপর হেমু আর হানসা তাদের ছেলে মেয়েকে নিয়ে কাকার বাড়ি পৌঁছে যায়। বাড়ির সামনে পৌঁছানো মাত্রই বাচ্চা দুটো দৌড়ে ভেতরে চলে যায়। তারপর হেমু আর হানসা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে হেমুর ভাইয়ের সঙ্গে কাজের কিছু কথা বলে। বাড়ি ফেরার আগে হেমু তার ভাইকে শুধু একটা কথাই বলেছিল, ওদের একটু খেয়াল রাখিস। হেমুর কথাটা শুনে একটু অবাক হয়েছিল, কিন্তু যেহেতু একটা সাধারণ কথা তাই খুব একটা গুরুত্ব দেয়নি। যদি গুরুত্ব দিত তাহলে আজকের গল্পটা অন্যরকম হতে পারত। পরের দিন 17 এপ্রিল 2023 সকালে ঘুম থেকে উঠে স্কুল যাওয়ার জন্য হেমু হানসার ছেলে মেয়ে তাদের কাকার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে। ছেলে মেয়ে দুজনেই ভেবেছিল বাবা মা হয়তো প্রতিদিনের মতোই খাবার তৈরি করছে, কিন্তু বাড়িতে পৌঁছে তারা দেখলো সেখানে কেউ নেই, এমনকি তাদের জন্য কোনো খাবারও বানানো হয়নি। দুই ভাই বোন তখন ঠাকুমার ঘরে গিয়ে বাবা মায়ের খোঁজ করলো, কিন্তু আফসোস ঠাকুমাও তাদের কিছু বলতে পারলো না। এরপর আর বেশি কিছু না ভেবে তারা সোজা চলে গেল চাষের জমির দিকে বাবা মাকে খুঁজতে। যেমনটা আগেই বলেছি, বাড়ির ঠিক পেছনেই ছিল সেই চাষের জমি। হাঁটতে হাঁটতে বাচ্চা দুটো পৌঁছে গেল একেবারে শেষ প্রান্তে। সামনে ছিল প্রায় 7 ফুট উঁচু একটা দেওয়াল, আর সেই দেওয়ালের গা ঘেঁষে বানানো ছিল একটা অদ্ভুত ধরনের তাঁবু। অদ্ভুত বলছি কারণ সেটাকে সাধারণ তাঁবুর মতো দেখাতো না। 4টি বাঁশ আর কীটনাশকের বস্তা দিয়ে তৈরি করা হয়েছিল সেই ছোট্ট আশ্রয়টা। এমন একটা তাঁবু দেখলে যে কেউ অবাক হয়ে যেত। কিন্তু হেমু আর হানসার ছেলে মেয়ে একটুও অবাক হলো না, কারণ হেমু আর হানসা যখন সেই তাঁবুটা তৈরি করেছিল তখন তারা খুব কাছ থেকে সব কিছু দেখেছিল। শুধু তাই নয়, অনেক রাতেও তারা ওই তাঁবুর ভেতর থেকে পূজার ঘণ্টার শব্দ শুনতে পেয়েছিল। বাচ্চা দুটো যদিও কখনোই ওই তাঁবুর ভেতরে ঢুকে দেখেনি, তাই তারা তখনও জানতো না ভেতরে ঠিক কি আছে। তাদের মনে হয়েছিল হয়তো বাবা মা ভেতরে বিশ্রাম করছে, তাই কৌতূহল নিয়ে ঢাকাটা সরিয়ে ভিতরে ঢুকে পড়ল। আর ভেতরে ঢুকে বাচ্চা দুটো যে দৃশ্য দেখলো তা বলতে গিয়ে আমারই গায়ের লোম কাঁটা দিয়ে উঠছে। তাহলে ভাবুন ওই দুটো বাচ্চার ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। ভেতরে ঢুকেই বাচ্চা দুটো দেখে তাঁবুর ভেতরটা রক্তে পুরো লাল হয়ে আছে। তাঁবুর ঠিক মাঝখানে মাটি দিয়ে তৈরি একটি শিবলিঙ্গ, আর তারই সামনে নিভে যাওয়া একটি হোমকুণ্ড, আর ওই হোমকুণ্ডের ভেতরে আর পড়া দুটো কাটা মাথা, আর তার ঠিক পাশেই পড়ে আছে দুটো মুন্ডুবিহীন লাশ। মাত্র 12 থেকে 13 বছরের বাচ্চা। এই দৃশ্য দেখার পর তারা তাদের নিজেদেরকে সামলাতে পারেনি, ভয়ে চিৎকার করে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ওদের চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটাছুটি করে দৌড়ে এলো। তারাও ওই তাঁবুর ভিতরের দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠেছিল। এমন ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখলে যে কেউ আতঙ্কে কেঁপে উঠবে। এরপর গ্রামের লোকজন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জায়গাটা ঘিরে ফেলে এবং তাঁবুটাও সিল করে দেয়। তাঁবুর ভেতরের দৃশ্য দেখেই পুলিশ বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ মৃত্যু নয়, কোনো তন্ত্র মন্ত্র, কালো জাদু বা রহস্যময় শক্তি পাওয়ার উদ্দেশ্যে দেওয়া নরবলি হতে পারে বলে সন্দেহ করা হয়। কিন্তু গ্রামের মানুষের মনে তখনও একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন এমন ঘটনা ঘটলো? আর তার থেকেও বড় প্রশ্ন, এটা কিভাবে সম্ভব হলো? কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া দুজন মানুষ কিভাবে একসঙ্গে নিজের প্রাণ দিতে পারে? তাহলে কি ঘটনার সময় তাঁবুর ভেতরে আর কেউ উপস্থিত ছিল? তদন্তের সময় তাঁবুর ভেতরে পুজোর নানা সামগ্রিক পাশাপাশি আরও একটি অদ্ভুত যন্ত্র পাওয়া যায়, যে যন্ত্রটির নাম ছিল গিলোটিন। যন্ত্রটি দেখতে অনেকটা এমন ছিল, এর ওপরের অংশ একটি অত্যন্ত ধারালো এবং ভারী ব্লেড লাগানো ছিল, আর সেই ব্লেডে বাঁধা ছিল একটি শক্ত দড়ি। দড়িটি টানলেই ভারী ব্লেডটি ওপরে উঠে যেত, আর এই দড়িটা ছেড়ে দেওয়া মাত্রই
ভারী ব্লেডটি ভয়ঙ্কর গতিতে নিচে নেমে আসে আর তার মাঝে থাকা যে কোনো জিনিসকে চোখের নিমেষে দু টুকরো করে দেয়। 1789 এবং 90 সালের ফরাসি বিপ্লবীদের সময় বিপ্লবীদের শিরচ্ছেদের জন্য প্রথম এই ভয়ঙ্কর যন্ত্রটি ব্যবহার শুরু হয়। আশা করি বুঝতেই পারছেন, কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়াই হেমু আর হানসা তাদের নিজেদের মাথা কেটে কিভাবে সেই হোমকুণ্ডে উৎসর্গ করেছিল। জানা যায় ওই গিলোটিন যন্ত্রটি হেমু হানসা নিজের হাতে তৈরি করেছে। তার মানে তারা ওই কাণ্ড হঠাৎ করে ঘটায়নি। আসলে ঘটনাটা হঠাৎ করে ঘটেনি, পুলিশের মতে এর পেছনে ছিল অনেক দিনের পরিকল্পনা। 16 এপ্রিল সন্ধ্যায় হেমু হানসা তাদের 2 সন্তানকে কাকার বাড়িতে রেখে আসে। তারপর গভীর রাত হলে যখন গোটা গ্রাম ঘুমিয়ে পড়ে তখন তারা পুজোর সব জিনিস নিয়ে সেই তাঁবুতে যায়। তাঁবুর ভেতরে আগেই সব ব্যবস্থা করা ছিল, কারণ এর আগেও তারা সেখানে গোপনে পূজা করেছিল। কিন্তু 16 এপ্রিলের সেই রাতটা অন্য সব দিনের মতো ছিল না, কারণ সেই দিনই ছিল তাদের জীবনের শেষ রাত। একটি বড় থালায় নারকেল, কলা, ফল, ফুলের মালা আর সিঁদুর সাজিয়ে গভীর রাতে শুরু হয় পুজো। জ্বালানো হয় হোমকুণ্ড আর অনেকক্ষণ ধরে চলে সেই আরাধনা। এরপর আনা হয় গিলোটিন, সেই ধারালো ব্লেড হোমকুণ্ডের একদম পাশে সেটিকে রাখা হয়। তারপর হেমু হানসা এমনভাবে নিজেদের মাথা সেখানে রাখেন যাতে কাটা পড়ার পর সরাসরি হোমকুণ্ডের ভিতরে গিয়ে পড়ে মাথা দুটো। দুজনের মধ্যে কেউ একজন নিজের হাতেই ছেড়ে দেয় সেই দড়ি। মুহূর্তের মধ্যেই নিচে নেমে আসে সেই ধারালো ব্লেড। চোখের পলকে সব শেষ, দুটি মাথা সোজা গিয়ে পড়ে হোমকুণ্ডের ভেতরে। পরের দিন সকালে কি ঘটেছিল তা তো আগেই বলেছি, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন? তাদের সংসারে কোনো অভাব ছিল না, কোনো পারিবারিক অশান্তি খবরও ছিল না, তাহলে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত কেন? তদন্তের সময় পুলিশ তাঁবুর ভিতর থেকে একটি চিঠি উদ্ধার করে। সেখানে লেখা ছিল, আমরা নিজেরাই আত্মহত্যা করছি, আমাদের মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নয়। আমাদের মৃত্যু আমাদের সন্তানের মঙ্গল করবে, এমনটাই বিশ্বাস করতে হেমু আর হানসা। গ্রামের লোকজনের মতে এই ঘটনার শুরু হয়েছিল প্রায় বছর খানেক আগে। তখন থেকে ঈশ্বরের প্রতি হঠাৎই ভক্তি বেড়ে যায় হেমু আর হানসার। মাঝে মাঝে গ্রামের সবাইকে ভগবানের নানান অলৌকিক শক্তির ব্যাপারে বলতেন। মাঝে মাঝেই বাড়িতে সৎসঙ্গ আয়োজন করতেন, যেটা প্রথম দিকে কারোই অস্বাভাবিক কিছু মনে হয়নি, কারণ সুখী দম্পতি ঈশ্বরের আরাধনায় থাকবে এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু গ্রামের লোকজন তখনও আন্দাজ করতে পারেনি হেমু এই ভক্তির আড়ালে বাসা বেঁধেছিল অন্ধবিশ্বাস আর কুসংস্কার। আর এই কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নিজের ছেলে মেয়ের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল। হেমু হানসার ঘটনা ভারতের ইতিহাসে এক বিরল আত্মহত্যার কেস। কেন তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল তার সঠিক কারণ আজও স্পষ্ট নয়, তবে এটিকে অন্ধবিশ্বাস আর কুসংস্কারে ঘটে যাওয়া আত্মহত্যা বলাই যায়। ভাবতে অবাক লাগে, আমরা আজ আধুনিক যুগে বাস করছি, আমাদের দেশ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছে, এখনো অনেক মানুষ আছে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মতো ভ্রান্ত বিশ্বাসে ডুবে আছে। এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। লাইক এবং শেয়ার করবেন, আর অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে।